यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। আমি ভীষ্ম কালের নিয়মে কৌরব পাণ্ডবদের পিতামহ। আমি বিচরণ করেছি এই মহাকাব্যের প্রতিটি কাহিনীর অলিগলিতে। প্রত্যক্ষ করেছি ভগবান শ্রীকৃষ্ণের বুদ্ধি আর কৌশল। একদিকে ধর্মরাজ যুধিষ্ঠিরের ন্যায়, অন্যদিকে দুর্যোধনের অন্যায়, অর্জুনের বীরত্ব, মহাবলশালী ভীমের পরাক্রম। আমি দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধে অসহায় কর্ণকে, আবার সহ্য করেছি অভিমন্যুর মৃত্যুকেও। এইভাবেই সময় আমাকে ক্রমশ ধীরে ধীরে প্রস্তুত করেছে কঠোর সিদ্ধান্ত গ্রহণে, শিখিয়েছে সংযম, বিনয় এবং আত্মত্যাগে সাহসী হতে। তাই আমি সময়ের বিধানকে মাথা পেতে বরণ করে নিতে পেরেছি সময় যখন চেয়েছে। জীবনের প্রতিটি মুহূর্তে আমি উত্তীর্ণ হতে পেরেছি সময়ের পরীক্ষায়। আমি পিতামহ ভীষ্ম বলছি, চলো সচক্ষে প্রত্যক্ষ করো কি ছিল আমার জীবনে ঘটে যাওয়া প্রথম সময়ের পরীক্ষা। প্রণাম গ্রহণ করুন রাজগুরু। যাত্রা শুরুর অনুমতি দিন। মহারাজ, যতবার আপনি শিকারে বেরিয়েছেন আমি একটা কথাই বলেছি, নিরাপদে ফিরে আসুন। চিন্তার তো কোনো কারণ নেই রাজগুরু। এবার আমি আপনার কাছে রেখে যাচ্ছি হস্তিনাপুরের যুবরাজ দেবব্রতকে। হস্তিনাপুর আমার অবর্তমানেও নিরাপদেই থাকবে। না পিতা, না। হস্তিনাপুরের রাজার অবর্তমানে যুবরাজ হিসেবে আমি অবশ্যই আমার সমস্ত দায়িত্ব পালন করব, কিন্তু একজন পুত্র হিসেবে পিতার জন্য চিন্তা করাটাই তো স্বাভাবিক। কিন্তু মনে রেখো দেবব্রত, প্রথমে তুমি এই হস্তিনাপুরের যুবরাজ, তারপরে তুমি আমার পুত্র। মনে থাকবে মহারাজ। এবার আমি যাত্রা শুরু করছি রাজগুরু। সফল হোক আপনার শিকার যাত্রা। সারথি, এই জঙ্গলের সব পশুরাই কি এতক্ষণে খবর পেয়ে গেছে যে হস্তিনাপুর রাজ শান্তনু তাদের জঙ্গলে এসেছে শিকার করতে? তাই তো দেখছি মহারাজ, কোনো পশুরই তো দেখা মিলছে না। আরো গভীরে রথ নিয়ে চলো সারথি। আমরা কোথায় এসে পৌঁছলাম? ওই তো সামনে যমুনা দেখা যাচ্ছে মহারাজ। বোধ করি যমুনার ওই প্রান্তে পশুর দল সব আশ্রয় নিয়েছে। তাহলে তো আমাদের যমুনা পার হতে হয়, কিন্তু কিভাবে মহারাজ? ওই দেখো সারথি। কে ও? সারথি, তুমি এখানেই অপেক্ষা করো।
কে তুমি? একাকী এই যমুনায়? আমি সত্যবতী, দাসরাজের কন্যা। আমাকে কি তুমি যমুনার ওই তীরে নিয়ে যেতে পারো? কেন পারবো না? আমার এই নৌকো তো মানুষকে যমুনা পার করার জন্যই। বেশ, চলো তাহলে। আপনার এই নদী পার হওয়ার কারণ জানতে পারি কি? যে কারণে এই নদী পার হতে চেয়েছিলাম, মনে হচ্ছে সেই কারণ থেকে আমি অনেক দূরে চলে এসেছি। তাই বুঝি? এতটুকু সময়ের মধ্যেই হস্তিনাপুর রাজ শান্তনু তার উদ্দেশ্য থেকে দূরে সরে গেলেন। তুমি আমাকে চিনতে পেরেছ সত্যবতী? হস্তিনাপুর রাজ শান্তনু কি আর দুটো আছে যে তাকে চিনব না? তোমার কথাগুলো যে আমার বুকে তীরের মতো বিঁধছে সত্যবতী। তাহলে ঢাল ব্যবহার করুন। না সত্যবতী, এ যে এক অন্যরকম যুদ্ধ চলছে আমার মনে। আর এ যুদ্ধের নিয়ম যে অন্য। এ যুদ্ধে জয়লাভ করতে গেলে তীরের আঘাত যে সহ্য করতেই হবে। রাজারা কি যুদ্ধ ছাড়া কিছুই বোঝেন না? তোমার সাথে কথার যুদ্ধে সত্যি আমি পেরে উঠব না দেখছি। থাক, আর যুদ্ধ করে কাজ নেই। আমরা পারে এসে গেছি মহারাজ। বেশ তো, তুমিই তো বললে তোমার কাজই হলো মানুষকে নদী পারাপার করা। তাহলে থামছ কেন? এপারে যখন এসেই পড়েছি, তবে ওই পারে আবার চলো। এবার তো দেখছি আমি হেরে গেলাম। ঠিক আছে, যে কারণে এই নদী পার হতে চেয়েছি। মহারাজ কেন এত দেরি করছেন? কি করি এখন আমি? মহারাজ কোনো বিপদে পড়লেন না তো? কি বিপদে পড়েছি বলুন তো? আপনি তো দেখছি নৌকো থেকে পারে আর নামতেই চাইছেন না। না সত্যবতী, ঠিক করেছি আমি আর নামবো না। আমার বাকি জীবনটা আমি তোমার এই নৌকাতেই কাটাতে চাই। তাহলে রাজ্য চলবে কেমন করে মহারাজ? কেন? তোমাকে পাশে নিয়ে হস্তিনাপুরের মহারানীর সিংহাসন তো ফাঁকাই আছে। সত্যবতী, আমি তোমাকে বিবাহ করতে চাই। এই সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। এর জন্য তো আপনাকে আমার পিতা দাসরাজের অনুমতি নিতে হবে মহারাজ। তোমার মনের অনুমতি পেলে আমি আগামীকালই দাসরাজের কাছে যাব। হস্তিনাপুরের রাজার সঙ্গে কি যুদ্ধ করে কেউ পারে? হস্তিনাপুরের মহারাজ স্বয়ং শান্তনু সামান্য এই দাসরাজের কুটিরে? কি পরম সৌভাগ্য আমার! আসুন মহারাজ, আসুন। আপনি সত্যিই যে সৌভাগ্যবান। আপনার কাছে যে আমাকে আসতেই হতো। বলুন মহারাজ, বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি কি আপনার বুকের সবচেয়ে মূল্যবান রত্নটিকে আমাকে দিতে পারেন? আমার বুকের মূল্যবান মহারাজ, এ আপনি কি বলছেন? আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন। আমার বুকের ধন আমার কন্যা সত্যবতীকে চাইছেন আপনি মহারাজ? আপনি একেবারে ঠিকই ধরেছেন দাসরাজ। এ যে আমার পরম সৌভাগ্য। আমার সত্যবতী এই হস্তিনাপুরের রানী হবে,
এ যে তারও পূর্বজন্মের পুণ্যের ফল। আমি বাধা দেবার কে মহারাজ? তাহলে আমি সত্যবতীকে হস্তিনাপুরের মহারানী করে নিয়ে যেতে পারি তো? নিশ্চয়ই পারেন, তবে মহারাজ আমার একটা কথা আছে। কথা? আপনার কন্যা হস্তিনাপুরের মহারানী হবে, এর মধ্যে আবার কি কথা থাকতে পারে দাসরাজ? নিশ্চয়ই থাকতে পারে মহারাজ। আমার কন্যাকে বিবাহ করতে গেলে আপনাকে কথা দিতে হবে সত্যবতীর পুত্রই হবে হস্তিনাপুরের আগামী যুবরাজ। এ অসম্ভব। আপনি নিশ্চয় জানেন ইতিমধ্যেই গঙ্গাপুত্র দেবব্রতকে আমি হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করেছি। সেটা জানি বলেই তো আমি এ শর্ত রেখেছি মহারাজ। পিতা হয়ে কন্যার ভবিষ্যৎ চিন্তা করা কি অপরাধ? না, তবে রাজা হয়ে রাজধর্ম পালন না করা অপরাধ। আমি একবার যাকে যুবরাজ ঘোষণা করেছি সেই হবে হস্তিনাপুরের পরবর্তী রাজা। এই সিদ্ধান্ত থেকে আমি কিছুতেই সরে আসতে পারি না। তাহলে তো আমিও আমার কন্যাকে আপনার সাথে বিবাহ দিতে পারি না। ক্ষমা করবেন মহারাজ, আপনি নিশ্চয়ই একজন পিতার সমস্যা বুঝবেন। আপনিও নিশ্চয়ই একজন রাজার কর্তব্য বুঝবেন দাসরাজ। চললাম আমি। রাজগুরু, পিতাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? পথশ্রমে ক্লান্ত হতে পারেন, অযথা উদ্বিগ্ন হয়েও না দেবব্রত। হস্তিনাপুর রাজ শান্তনু শিকার যাত্রা থেকে ক্লান্ত হয়ে ফিরছেন, এই দৃশ্য কি আগে কখনো দেখেছেন রাজগুরু? দেখিনি ঠিকই, কিন্তু মনে প্রাণে চাই রাজা যেন শুধু ক্লান্তই হন। কারণ বিশ্রামে ক্লান্তি দূর হতে পারে, কিন্তু মনোকষ্ট, বিষণ্ণতা বা হতাশা এত সহজে দূর হয় না। কাল সকালেই পিতার সাথে দেখা করতে হবে আমাকে। তাই করো, ভগবান যেন সব মঙ্গল করেন। অনেক রাত হলো, চলো দেবব্রত, তুমি এখন বিশ্রাম গ্রহণ করো। আমার মন বলছে সামনে তোমার অনেক কাজ পড়ে আছে। এ কি, এত বেলা হলো, মহারাজ এখনো ঘুমিয়ে? মহারাজ তো সারা রাত ঘুমননি যুবরাজ। উনি তো এই অলিন্দে পাইচারি করছিলেন। সূর্য উঠতেই ঘরে প্রবেশ করলেন, আমাকে নির্দেশ দিলেন ওনাকে যেন কেউ বিরক্ত না করে। আশ্চর্য। আজ প্রায় দুদিন হতে চলল, পিতা যে কারোর সাথে কোনো কথাই বলছেন না, এমনকি রাজসভাতেও যাচ্ছেন না। এ যে সত্যি দুশ্চিন্তার বিষয়। পিতা যে আমাকেও কিছু বলছেন না। আমি কি একবার রাজবৈদ্যর সাথে যোগাযোগ করব রাজগুরু? রাজবৈদ্য তো শরীরের ব্যাধি সারাতে পারে। এ যদি মহারাজার মনের সমস্যা হয় তাহলে? কি বলতে চাইছেন আপনি রাজগুরু? বুদ্ধিমান মানুষের জন্য ইঙ্গিতই যথেষ্ট নয় কি? সারথি, যুবরাজ, আমাকে ডেকেছেন? হ্যাঁ রাজ সারথি, তোমাকে আমার খুব প্রয়োজন। বলুন যুবরাজ, আমি আপনার কি উপকার করতে পারি? তুমি আমার নয়, সমস্ত হস্তিনাপুরের উপকার করতে পারো। এ আপনি কি বলছেন যুবরাজ? হ্যাঁ, আমি ঠিকই বলছি।
তুমি শুধু নির্ভয় নির্ভাবনায় বলো, শিকারে গিয়ে মহারাজের সঙ্গে কি এমন ঘটেছিল যে মহারাজ এত ভেঙে পড়েছেন, এত বিষণ্ণ থাকছেন? আমার অপরাধ নেবেন না যুবরাজ, তবে এবার শিকারে গিয়ে মহারাজ কে তুমি? একাকী এই যমুনায়? আমি সত্যবতী, দাসরাজের কন্যা। যে কারণে এই নদী পার হতে চেয়েছিলাম, মনে হচ্ছে সেই কারণ থেকে আমি অনেক দূরে চলে এসেছি। হস্তিনাপুরের মহারানীর সিংহাসন তো ফাঁকাই আছে। সত্যবতী, আমি তোমাকে বিবাহ করতে চাই। এই সিদ্ধান্ত তো আমি নিতে পারি না। এর জন্য তো আপনাকে আমার পিতা দাসরাজের অনুমতি নিতে হবে মহারাজ। তোমার মনের অনুমতি পেলে আমি আগামীকালই দাসরাজের কাছে যাব। তাহলে আমি সত্যবতীকে হস্তিনাপুরের মহারানী করে নিয়ে যেতে পারি তো? নিশ্চয়ই পারেন। তবে মহারাজ, আমার একটা কথা আছে। কথা? আপনাকে কথা দিতে হবে, সত্যবতীর পুত্রই হবে হস্তিনাপুরের আগামী যুবরাজ। এ অসম্ভব। তাহলে তো আমিও আমার কন্যাকে আপনার সাথে বিবাহ দিতে পারি না। হস্তিনাপুরের যুবরাজ আমার কুটিরে? গঙ্গাপুত্র দেবব্রতের প্রণাম। কুমার, এত রাতে আপনি এভাবে? সকালের প্রতীক্ষা করবার মতো ধৈর্য আর সময় কোনোটাই আমার নেই। আমি নিরুপায়। দাসরাজ, হস্তিনাপুরের ভবিষ্যৎ যখন বিপন্ন, তখন আমাকে যে সময়ের অপেক্ষা করলে চলে না। হস্তিনাপুরের ভবিষ্যৎ বিপন্ন? এ কেমন কথা বলছেন আপনি? যে রাজ্যের রাজা মনোকষ্টে দুঃখ মগ্ন থাকেন, রাজকার্যে মনোনিবেশ তিনি করবেন কেমন ভাবে? আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না কুমার। আমার পিতা হস্তিনাপুর নরেশ শান্তনু আপনার কুটিরে কি এসেছিলেন দাসরাজ? হ্যাঁ গঙ্গাপুত্র, উনি আমার কন্যা সত্যবতীকে বিবাহ করতে চাইছেন। হস্তিনাপুর রাজ শান্তনুর হৃদয় কি এতই ছোট যে আপনার কন্যা সত্যবতী তাঁর স্ত্রী হতে পারেন না? হস্তিনাপুরের প্রাসাদ কি আপনার কন্যা সত্যবতীর বসবাসের পক্ষে অনুপযুক্ত? না কুমার, না, এ আপনার ভুল ধারণা। আমার কন্যা হস্তিনাপুরের রানী হবে, এ যে মহা সৌভাগ্যের। তাহলে সেই সৌভাগ্যকে অস্বীকার করার কারণ? মহারাজ শান্তনু আমার শর্ত স্বীকার করেননি। শর্ত? কি এমন শর্ত যা হস্তিনাপুর নরেশ পূরণ করতে পারবেন না? আমি মহারাজকে বলেছিলাম আমার কন্যা সত্যবতীর পুত্রই হবে হস্তিনাপুরের যুবরাজ। কিন্তু মহারাজ যে ইতিমধ্যে আমাকেই হস্তিনাপুরের যুবরাজ ঘোষণা করেছেন। মহারাজার ইচ্ছেই কি সব নয়? না, আপনার শর্ত উনি মেনে নিলে তা হতো অন্যায়। ন্যায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ রাজা করবেন কেমন করে? শর্ত না মানলে আমিও বা এই বিয়েতে রাজি হই কি করে? আমিও তো একজন পিতা কুমার। কন্যার কথা চিন্তা করা কি কোনো পিতার অন্যায়? না দাসরাজ, পিতা হয়ে কন্যার মঙ্গল চিন্তা করবার মধ্যেও তো কোনো ভুল নেই। তেমনি পুত্র হয়ে পিতার মনোকষ্ট দূর করাও আমার অবশ্য পালনীয় কর্তব্য। শুনুন দাসরাজ,
এই গঙ্গাপুত্র দেবব্রত আপনাকে কথা দিচ্ছে, আপনার কন্যা সত্যবতীর পুত্রই হবে এই হস্তিনাপুরের যুবরাজ। সত্যিই মহারাজ সৌভাগ্যবান, আপনার মতো এমন মহৎ পুত্র পেয়েছেন উনি। তাহলে এবার আমি সত্যবতীকে মহারানী রূপে রাজপ্রাসাদে নিয়ে যেতে পারি তো? না, আমি এখনো রাজি নই। কেন দশরাজ, কেন? পিতা যুবরাজ ঘোষণা করেছিলেন আমাকে, আর আমি স্বেচ্ছায় সেই স্বীকৃতি ত্যাগ করছি। এরপর তো আর কোনো সমস্যা থাকতে পারে না। এর মধ্যেও সমস্যা থাকতে পারে। ভবিষ্যৎ বড়ই অনিশ্চিত গঙ্গাপুত্র। আপনি রাজা না হতে পারেন, কিন্তু আপনার পুত্র যদি ভবিষ্যতে হস্তিনাপুরের রাজা হতে চান, তবে যে মহা সংকট উপস্থিত হবে কুমার। তখন কে হবে হস্তিনাপুরের রাজা? সত্যবতীর পুত্র নাকি আপনার পুত্র? আমি যে বিয়েই করিনি দশরাজ, বিয়ে না করলে বংশধরের প্রশ্ন উঠছে কেন এখন? আগামী দিনে আপনাকে বিবাহ তো করতেই হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? না না, আমি গঙ্গাপুত্র দেবব্রত এই আকাশ বাতাস মাটিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করছি, আমি কোনোদিন বিবাহ করব না। আমার কোনো বংশধর থাকবে না। আমার এই প্রতিজ্ঞা কেউ কোনোদিনও খণ্ডন করতে পারবে না। এই হলো আমার অখণ্ড প্রতিজ্ঞা। আপনার এই প্রতিজ্ঞা ইতিহাসে অমর হয়ে থাকবে হে গঙ্গাপুত্র। এই প্রতিজ্ঞাই হবে আপনার পরিচয়, অহংকার। দেবী গঙ্গার পর আরো একবার হস্তিনাপুর বরণ করে নিল তার আরো এক মহারানীকে, আর এর সঙ্গেই হস্তিনাপুর বরণ করে নিয়েছিল আগামী দিনের এক কঠিন সময়কে। হ্যাঁ, সময় ধীরে ধীরে এই সময় হয়ে উঠতে লাগলো মহাভারতের সব থেকে বড় এক চরিত্র। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.